is MM here and you are learning English with MM. বাংলা এবং ইউটিউবের ইতিহাসে সর্বপ্রথম এসেছে এমন এক ধরনের ভিডিও সিরিজ যেখানে ইংলিশ লার্নিং এবং ডিসক্রিপটিভ ইংলিশ প্র্যাকটিসের সঙ্গে মিশে গেছে সানডে সাসপেন্সের থ্রিল। ভয়ের সাথে মিশে গেছে ভালোবাসা এবং এইভাবে বাংলার ইংলিশ লার্নিংয়ের ল্যান্ডস্কেপে আমরা নিয়ে এসেছি রেভলিউশন। এই ভিডিও সিরিজে আমরা প্রতি রবিবার হওয়া সানডে সাসপেন্সের গল্পগুলোকে আশ্রয় করব এবং সেই গল্পগুলো সম্বন্ধে গল্প করতে করতে আমরা তার মধ্যে থেকে বেছে নেব বেশ কিছু ইন্টারেস্টিং এবং ইন্ট্রিগিং সেন্টেন্সেস। তারপর সেই সেন্টেন্সেসগুলোকে আমরা ইনডেপথ বুঝে বুঝে এবং ধাপে ধাপে ইংলিশে ট্রান্সলেট করব। এইভাবে এন্টারটেইনমেন্টের মধ্যে গড়গড় করে এগিয়ে চলবে আমাদের এডুকেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। লেটস ইংলিশ। আজকের আমাদের আলোচ্য গল্প হলো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা কালো ঘুড়ি। এই গল্পটার নামের মধ্যেই কেমন একটা অমিনাস ফিলিং রয়েছে, তাই না? OMINOUS, অমিনাস শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ এবং এর মানে হলো অশনি সংকেতমূলক, মানে কোনো কিছু খারাপ হতে চলেছে এরকম ইঙ্গিতবাহী। এর নাউন ফর্ম হলো OMEN, অমেন। এই নামের একটা হরর মুভি সিরিজ রয়েছে, মানে অনেকগুলো মুভি রয়েছে। যদি কেউ এখানে হরর ফ্যান থাকো তাহলে ডেফিনেটলি মুভিটা দেখে নিতে পারো, এখনো যদি না দেখো। ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং। আমাদের গল্পের কথক বা স্পিকার হলেন ফটিক বাবু। উনি একজন সরকারি অফিসে কাজ করেন এবং উনি রিসেন্টলি উত্তর কলকাতার এক বাড়িতে শিফট করেছেন। সেই বাড়ির 4 তলাতে ভদ্রলোক উঠেছেন। সামনে রয়েছে বিশ্বকর্মা পুজো এবং সেই পাড়ায় ঘুড়ি ওড়ানোর ক্রেজ প্রবল। এরকম একদিনে অফিস থেকে ফিরবার পরে পাড়ার মোড়ের একটা ঘুড়ির দোকানে দাঁড়িয়ে ফটিকবাবু ঘুড়ি বাজছিলেন। এরকম সময় সেই ঘুড়ির দোকানে তার সাথে আলাপ হয় খাদু মল্লিক বলে পাড়ার এক পুরনো বাসিন্দার। সেই খাদু মল্লিকের সঙ্গে আবার রয়েছে বেশ কিছু চালা চামুন্ডা। এবং খাদু মল্লিক ভদ্রলোক নিজে নিজে যেচে ফটিকবাবুর সঙ্গে আলাপ পরিচয় করলেন এবং তিনি খানিকটা ম্যানিপুলেট করে, কিছুটা ছল চাতুরি কৌশলের মাধ্যমে এবং কিছুটা ফটিকবাবুর সম্বন্ধে ঠাট্টা তামাশা করে উনি ফটিকবাবুকে একটা বাজি নিতে বাধ্য করলেন খানিকটা। যদিও প্রথমে ইনিশিয়ালি ফটিকবাবু সেই বাজি ধরতে ইচ্ছে ছিল না। বাজিটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ির লড়াই হওয়ার বাজি। তারপর ফটিকবাবু ঘরে ফিরে এসেছেন, বাড়িতে ফিরে এসেছেন। ফিরে আসবার পরে সিচুয়েশনটা সম্বন্ধে ভাবছেন এবং সেই সম্বন্ধেই প্রথম সেন্টেন্স যেটা তোমরা দেখতে চলেছ। আমরা প্রথম সেন্টেন্স দেখতে পাচ্ছি, খাদু মল্লিক বলে লোকটা যত বড় ঘুড়িবাজ লোক হোক না কেন তার ঘুড়ি সে সহজে কাটতে পারবে না। এবার এটার মধ্যে 3টে জায়গা আমরা আগে ভেবে নিয়েছি। প্রথমে হচ্ছে খাদু মল্লিক বলে লোকটা, এই যে ফ্রেজটা রয়েছে খাদু মল্লিক বলে লোকটা, এটার ইংলিশ কি হতে পারে? এটার ইংলিশ হচ্ছে দ্য ম্যান নেমড অর কল্ড। এখানে কল্ডটা বেটার অপশন, ওই জন্য ঠিক করে দিলাম। দ্য ম্যান কল্ড খাদু মল্লিক, এটা হচ্ছে খাদু মল্লিক বলে লোকটার ইংলিশ। আচ্ছা, নেক্সট আসছে ঘুড়িবাজ। এই শব্দটা, ঘুড়িবাজ শব্দটার অ্যাকচুয়াল মানে হচ্ছে যে দক্ষ, যে ঘুড়ি ওড়াতে খুব দক্ষ। সুতরাং এখানে আমরা স্কিলড কাইট ফ্লায়ার বলতে পারি। ঘুড়িবাজের ইংলিশ তাহলে হচ্ছে স্কিলড কাইট ফ্লায়ার। এর পরের পোর্শনে রয়েছে ঘুড়ি কাটা। এই যে ঘুড়ি কাটার যে ব্যাপারটা, ঘুড়ি কাটা বলতে গেলে অনেকে কাট আ কাইট বলতে পারে, অনেকে ডিস্ট্রয় আ কাইটও বলে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। কিন্তু ঘুড়ি কাটার ইংলিশ হবে স্ন্যাপ আ কাইট। কেন স্ন্যাপ আ কাইট হচ্ছে? তার কারণ ঘুড়ি কাটা মানে ঘুড়ির যে সুতো সেটাকে কাটা। সুতো কাটা বলতে সবসময় স্ন্যাপ এই ওয়ার্ডটা, এই ইংলিশ ওয়ার্ডটা আমরা ব্যবহার করে থাকি। সুতরাং ঘুড়ি কাটা বলতে স্ন্যাপ আ কাইট। এরপরে এই যে ফ্রেজটা রয়েছে হোক না কেন, এই হোক না কেন ইংলিশটা আমরা করে থাকি নো ম্যাটার হাউ দিয়ে শুরু করে থাকি। তাহলে নো ম্যাটার হাউ দিয়ে, এটা হচ্ছে এটার সাথে, আমি একবার ক্লিয়ার করে দিলাম, এটার সাথে নয়, কিন্তু এটা হচ্ছে এটার সাথে লিঙ্কড। হোক না কেন ইংলিশটা আমরা শুরু করি যখনই কোনো সেন্টেন্সে হোক না কেন এরকম থাকে বা এই ধরনের ফ্রেজ থাকে, তখন আমরা শুরু করি নো ম্যাটার হাউ দিয়ে। তাহলে এখানেও আমরা নো ম্যাটার হাউ দিয়ে শুরু করতে পারি। শুরু করা যাক তাহলে। নো ম্যাটার হাউ skilled a kite flyer
এখানে এটা কেন বসছে? কারণ খাদু মল্লিক একজন লোক, সুতরাং এখানে এটা বসে গেল। এ কাইট ফ্লায়ার, নো ম্যাটার হাউ স্কিলড আ কাইট ফ্লায়ার। এবার এই ইংলিশটা হবে, দ্য ম্যান কল্ড খাদু মল্লিক ইজ, দ্য ম্যান কল্ড খাদু মল্লিক ইজ, বাকি পোর্শনটা খুব সোজা, তার ঘুড়ি সে সহজে কাটতে পারবে না। পারবে না, তাহলে এটার মধ্যে একটা ডিটারমিনেশন রয়েছে। আমরা উইল ইউজ করতে পারি, শ্যাল ইউজ করতে পারি, যাই হোক এটা খুব একটা অত মাথা ঘামানো হয় না। হি উইল নট বা ওন্ট বি এবল টু, ঘুড়ি কাটার ইংলিশ করে নিয়েছি। হি উইল নট বি এবল টু স্ন্যাপ হিজ কাইট ইজিলি, সহজে কাটতে পারবে না, ইজিলি দিয়ে আমরা শেষ করলাম। ফটিকবাবু এত কিছু ভাবছেন, এই সময় ওনার দরজায় একটা কড়া নাড়া শব্দ হলো। ফটিকবাবু দরজা করে দেখলেন যে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ভদ্রলোকের নাম হচ্ছে অবিনাশ বাবু, এবং উনি নাকি একই বাড়িতেই থাকেন, ছাদের ঘরে। অবিনাশ বাবু তার সাথে আলাপ জমাতে এসেছেন, এবং অবিনাশ বাবুকে তিনি ফটিকবাবু ভিতরে ডেকে পাঠান, ঘরের ভিতরে ডাকেন। অবিনাশ বাবু এসে বসেন, এবং তখন ফটিকবাবু অবিনাশ বাবু এই ভদ্রলোকের চেহারায়, মুখে একটা জিনিস খেয়াল করেন, এবং সেই জিনিসটা নিয়ে আমাদের পরবর্তী সেন্টেন্স দেখা যাক। সেন্টেন্সটা হলো, লোকটার মুখে কেমন যেন এক বিষণ্ণতার ছাপ আছে। এটার মধ্যে দুটো জায়গা তোমাদের জন্য আমি অলরেডি করেছি। তো এটা হচ্ছে প্রথম জায়গা, কেমন যেন এক, আর এটা হচ্ছে সেকেন্ড জায়গা, বিষণ্ণতার ছাপ। দেখো, কেমন যেন এক, এটার ইংলিশ সামওয়াট, মানে কেমন যেন এক আর কেমন যেন দুটোর ইংলিশই সেম। আবার এখানে এক আছে বলে এটা যেন আবার ওয়ান বা ওয়ান্স করে ফেলো না ভুল করে, ভীষণ ভুল হয়ে যাবে। কারণ এখানে আমি বারবার করেই বলে, আগের ভিডিওতেও বলেছি, আমি বারবার করে প্রত্যেককেই বলি যে ট্রান্সলেশন মানে কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করা নয়, ভাবটাকে বোঝা। এবং আগের সপ্তাহে যে ভিডিওটা আমি করেছিলাম, এটার এই সিরিজের প্রথম ভিডিও, ট্রান্সলেশন উইথ সানডে সাসপেন্সের প্রথম ভিডিও, ওখানেও আমি ডিটেইলে বলে দিয়েছিলাম যখন আমি সেন্টেন্সেস গুলো করছিলাম, যে ওখানেও কিন্তু ভাবটা আমাদের বুঝতে হবে, ভাব না বুঝলে প্রপার ট্রান্সলেট করতে পারবো না। তাহলে যাই হোক, কেমন যেন একের ইংলিশ হচ্ছে সামওয়াট হয়ে গেল। আর এখানে বিষণ্ণতার ছাপটা খুব ভালো করে খেয়াল করো, রয়েছে আ হিন্ট অর ভাইব অফ মেলানকলি, তার মধ্যে হিন্টটা বেটার, ওই জন্য উপরে একটা টিক দিয়ে দিলাম। বিষণ্ণতার ইংলিশ হাজারো হতে পারে, স্যাড হতে পারে, স্যাডনেস হতে পারে, আমি সরি, বিষণ্ণতা তো নাউন, স্যাডনেস হতে পারে, ডিপ্রেশন হতে পারে, ডিজেকশন হতে পারে, হাজার রকমের সিনোনিম আছে। কিন্তু প্রপার ওয়ার্ড হচ্ছে মেলানকলি। তার কারণ আমি বলে দিচ্ছি। স্যাড বা ডিপ্রেশন মানে সাধারণত তার পিছনে, সেই ধরনের মন খারাপের পিছনে কোনো কারণ আছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু মেলানকলি শব্দটার বাংলা মানেটাই হচ্ছে বিষণ্ণ, এবং এটার পিছনে কোনো প্রপার হয়তো কারণ নেই, বা প্রপার কারণ অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে না, এই রকম একটা মিনিং থাকে। সুতরাং বিষণ্ণতা এবং মন খারাপ এই দুটোর মধ্যে, বা ডিপ্রেশন বা মেলানকলি, এগুলোর মধ্যে একটু বেসিক মিনিং এর ডিফারেন্স আছে। আশা করছি বোঝাতে পেরেছি। ভাইব ওয়ার্ডটা ব্যবহার করতে পারো, বাট হিন্ট ওয়ার্ডটা এখানে আরো বেটার যাবে। তাহলে লোকটার মুখে কেমন যেন এক বিষণ্ণতার ছাপ আছে। তো এই লোকটার মুখে, এটা কিন্তু সাবজেক্ট নয়, এই সেন্টেন্সে কোনো প্রপার সাবজেক্ট নেই, এই সেন্টেন্সে প্রপার কোনো কর্তা নেই। লোকটার মুখে কেমন যেন এক বিষণ্ণতার ছাপ আছে, জাস্ট একটা ডিসক্রিপশন দেওয়া হচ্ছে, কিন্তু কোনো প্রপার কর্তা নেই। সুতরাং এখানে আমাদের দেয়ার দিয়ে শুরু করতে হবে। আমরা জানি এই ধরনের ক্ষেত্রে আমরা দেয়ার দিয়ে শুরু করলে এটা একটা ডামি সাবজেক্টের মতো, বা প্রপার সাবজেক্টের অনুপস্থিতিতে একটা অল্টারনেটিভ সাবজেক্টের মতো কাজ করে। তো দেয়ার ইজ হিন্ট, আমরা ভাইবটা ইউজ করছি না, হিন্ট ইজ ডেফিনেটলি বেটার। দেয়ার ইজ আ হিন্ট অফ মেলানকলি। ইয়েটা কিন্তু ভালো করে খেয়াল করবে, বানানটা, স্পেলিংটা ভালো করে খেয়াল করবে। মেলানকলি, CHOLY রয়েছে। দেয়ার ইজ আ হিন্ট অফ মেলানকলি ইন ইজ। এবার তোমরা ফেস করতে পারো, মুখে বলতে ইজ ফেস করতে পারো। অর তোমরা আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে ডিমিনিয়ার। এবার ফেস মানে তো মুখ, ডিমিনিয়ার মানে হচ্ছে মুখের
ভঙ্গি বোঝানোর জন্য এখানে এই কনটেক্সটে ওয়ার্ডের মানে কিন্তু কনটেক্সচুয়ালি চেঞ্জ হয়ে যায়। তো এখানে ডিমিনিয়রের মানে কনটেক্সচুয়ালি হচ্ছে মুখের এক্সপ্রেশন বা মুখের ভাবভঙ্গি। তো এখানে যারা এবার ডিমিনিয়র ওয়ার্ডটা খুব সোজা ওয়ার্ড না, মনে নাও পড়তে পারে, তার জায়গা ফেস করলেও খুব একটা কোনো ক্ষতি হবে না। লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। কথা প্রসঙ্গে ফটিকবাবু অবিনাশবাবুকে ঘুড়িতে বাজি ধরার কথাটা জানান এবং কিভাবে গোটা ঘটনাটা ঘটলো তারপর তাকে বর্ণনা করতে থাকেন। সেই প্রসঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আমাদের পরবর্তী সেন্টেন্স। আমরা তৃতীয় সেন্টেন্সটা দেখতে পাচ্ছি ভীষণ বড়, কিন্তু এই বড় সেন্টেন্সটাকে আমরা কিছুক্ষণের মধ্যে পোষ মানিয়ে নিচ্ছি। দেখো রয়েছে আমার কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে খাদু মল্লিক, এখানে একটা কমা হবে, খাদু মল্লিক আমাকে চমকে দিয়ে পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল, এই বের করে পোর্শনটা ছেড়ে দাও, এটা ছিল না, এটা আমরা এক্সট্রা অ্যাড করে নিয়েছি। তাহলে পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল বুড়ো দোকানের দিকে ছুঁড়ে মারলো। এই বের করে পোর্শনটা কেন এক্সট্রা অ্যাড করেছি সেটা আমি কিছুক্ষণ এক্সপ্লেইন করছি। এবার প্রথম পোর্শনটা, এই সঙ্গে পর্যন্ত পোর্শনটা, আমার থেকে সঙ্গে পর্যন্ত, এটা আমরা আগে করে নিই বিকজ দিস ইজ রিয়েলি ইজি। আমার কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে বা সঙ্গে সঙ্গে থাকলে আমরা সেন্টেন্সটাকে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু করতে পারি, তো করি আমরা সেইভাবে। অ্যাজ সুন অ্যাজ আমার কথা মানে মাই ওয়ার্ডস, অ্যাজ সুন অ্যাজ মাই, এখানে মাই স্পিচ বা এগুলো হবে না, কিন্তু মাই ওয়ার্ডস, আমার কথা মানে আমার শব্দগুলো। অ্যাজ সুন অ্যাজ মাই ওয়ার্ডস, কানে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে তার কানে যাওয়ার, রিচড হিজ ইয়ার্স। আচ্ছা, এই পোর্শনটা হলো প্রথমটা। এরপরে এই খাদু মল্লিক এই যে জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে আমরা এই পর্যন্ত করব। এই জায়গাটা খুব ক্রিটিক্যাল জায়গা। এরকম যখন বড় জায়গা থাকবে, আমি তোমাদের অ্যাডভাইস দিচ্ছি ছোট ছোট কম্পোনেন্টে ভেঙে নাও বড় সেন্টেন্সটাকে বা বড় সেন্টেন্সের পোর্শনটাকে, তারপর ছোট ছোট পোর্শনকে আলাদা করে ট্রিট করো। এইভাবে ট্রান্সলেশনটা খুবই সোজা হয়ে যাবে। দেখো এখানে রয়েছে খাদু মল্লিক আমাকে চমকে দিয়ে পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল বুড়ো দোকানের দিকে ছুঁড়ে মারলো। আমি কিভাবে প্রসেসটা করেছি তোমাদের ডিটেলে বলছি। প্রথমে রয়েছে খাদু মল্লিকটা, এখানে সাবজেক্ট রয়েছে, ছেড়ে দাও, বোঝাই যাচ্ছে। মেন ভার্বটা রয়েছে ছুঁড়ে মারলো, এটা হচ্ছে মেন ভার্ব এবং এটার প্রপার ইংলিশ হচ্ছে হার্ড। এই ইংলিশটা HURL, এটা যদি মনে না থাকে এটার অল্টারনেটিভে থ্রো এই ওয়ার্ডটাও ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার দেখা যাচ্ছে আমাকে চমকে দিয়ে বলে একটা পোর্শন রয়েছে, দিয়ে, খেয়ে, গিয়ে, এই ধরনের যে ওয়ার্ডসগুলো থাকে আমরা জানি এগুলো পার্টিসিপেলের মাধ্যমে ট্রান্সলেশন করতে হয়। তাহলে এটা আমাদের একটা পোর্শন, প্রথম পার্টিসিপেলের পোর্শন, ওই জন্য P1 করে দিয়েছি, P ফর পার্টিসিপল, সো পার্টিসিপল 1। এবার এই পোর্শনটা দেখে, পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল বুড়ো দোকানের দিকে ছুঁড়ে মারলো। এবার দেখো এটার মানে কি এটা নয় যে পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল বের করে বুড়ো দোকানের দিকে ছুঁড়ে মারলো। সুতরাং ব্যাপারটা সহজ করবার জন্য, ট্রান্সলেশনটা ক্লিয়ার করবার জন্য বের করে পোর্শনটা এক্সট্রা আমি অ্যাড করেছি এবং এই পোর্শনটা নতুন কোনো মানে অ্যাড করছে না। সুতরাং আমরা ভুল কিছু করিনি। ট্রান্সলেশনের সুবিধার্থে আমরা এরকম কিছু করতে পারি, অসুবিধা নেই। এবার যখনই বের করে পোর্শনটা অ্যাড করলাম, বোঝা গেল যে এটাও একটা পার্টিসিপল, সুতরাং এখানে একটা সেকেন্ড পার্টিসিপল বেরোলো, P2 ফর পার্টিসিপল 2, সেকেন্ড পার্টিসিপল। এবার ধরো এরকম একটা বড় পোর্শন যেখানে দুটো পার্টিসিপল রয়েছে, একটা মেন ভার্ব রয়েছে, সেক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সটাকে বা সেন্টেন্সের পোর্শনকে ট্যাকল করব চলো একটু বুঝেই। এক্ষেত্রে আমাদের খুব সিম্পল হিসেব করতে হবে, আমাদের অ্যাকশনগুলোর ক্রম বুঝতে হবে। প্রথমে কি করবেন, প্রথমে তো লোকটা টাকার বান্ডিলটা বের করবে, তারপরে ছুঁড়ে মারবে, তারপরে সেই গোটা ব্যাপারটা ক্যারেক্টারটাকে চমকে দেবে। তার মানে এটা প্রথম কাজ, এটা দ্বিতীয় কাজ, এটা তৃতীয় কাজ, এই অনুযায়ী আমরা ইংলিশটা করব। তাহলে এটা প্রথম কাজ, এটার ইংলিশটা আমরা আগে করব। কমার পরে বের করে হচ্ছে টেকিং আউট, ঠিক আছে, টেকিং আউট। আচ্ছা, এখানে মানি তো হবে না, মানির জায়গায় মানির পরিমাণ দেওয়া রয়েছে, একটা 100 টাকার বান্ডিল, টেকিং আউট আ বাঞ্চ অফ, বান্ডিল বলতে বাঞ্চ করতে পারো, আ বাঞ্চ অফ 100 টাকা, তার মানে 100 টাকার বান্ডিল মানে 100 টাকার নোটের বান্ডিল, তার মানে আ বাঞ্চ অফ 100
রুপি নোটস। মনে রাখতে হবে এখানে 100 রুপির মাঝখানে এটা দিতেই হবে, এই হাইফেনটা দিতেই হবে, কারণ হাইফেন দেওয়া মানে এটা একটা ওয়ার্ড হয়ে যাচ্ছে এবং এটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে এবং এটা নোটস এটাকে কোয়ালিফাই করছে। নোটস হচ্ছে নাউনটা। তাহলে as soon as my words reached his ears, taking out a bunch of 100 rupee notes পকেট থেকে, তাহলে from his pocket। এই পোরশনটা, প্রথম পোরশনটা কমপ্লিট। এবার দ্বিতীয় পোরশনটা করবার জন্য সাবজেক্ট লাগবে খাদু মল্লিক। তাহলে খাদু মল্লিক হার্ড, পাস্ট টেন্সে আছে, সুতরাং হার্ড হয়ে যাচ্ছে। হার্ড ইট বলতে কোনটা? ইট বলতে বাঞ্চ, মানে 100 টাকার বান্ডিল বা বাঁচটাকে বোঝানো হয়েছে। খাদু মল্লিক হার্ড ইট অ্যাট, বুড়ো দোকানদার হচ্ছে অ্যাট দ্য ওল্ড শপ ওনার। আচ্ছা, এরপর কমা বসবে কারণ লাস্ট এই পোরশনটাও শেষ। এবার লাস্ট কাজটা করতে হবে আমাকে চমকে দিয়ে। এখানে চমকে দেওয়ার ইংলিশ হবে শকিং। শক তার মানে শকিং, আবার আইএনজি হয়ে বসে গেল, শকিং মি। তাহলে বুঝতে পারলে এই বড় সেন্টেন্স যখন আমরা করব ট্রান্সলেশন, সব সময় ছোট ছোট কম্পোনেন্টসে, ছোট ছোট পার্টস এবং পোরশনে আমরা বড় পোরশন বা বড় সেন্টেন্সটাকে ভাগ করে ভেঙে নিয়ে এইভাবে ট্রান্সলেশন প্র্যাকটিস যদি করো, তাহলে এই ভেঙে নেওয়ার প্রসেসটা একসময় তোমাকে আর খাতা কলমে করতে হবে না, মাথার মধ্যেই নিজের চিন্তার মধ্যেই করে নিতে পারবে। এইভাবে তোমরা ট্রান্সলেশনে ধীরে ধীরে এক্সপার্ট হয়ে উঠবে। পরের পোরশনে যাওয়া যাক। এরপর অবিনাশ বাবু ফটিক বাবুকে কিছু ওয়ার্নিং দিয়ে চলে যান। সেগুলো হচ্ছে খাদু মল্লিক সম্বন্ধে কিছু ওয়ার্নিং এবং এই ঘুড়ি ধরার বাজি সম্বন্ধে কিছু ওয়ার্নিং। তারপরে কিছুদিন পরে চলে আসে বিশ্বকর্মা পুজোর দিন। সেদিন সকাল থেকে গোটা পাড়ার মধ্যে প্রচন্ড হইচই, প্রচন্ড উৎসাহ দেখা দেয়। কিন্তু তাদের যে ঘুড়ির লড়াইয়ের সময় ছিল ফটিক বাবু এবং খাদু মল্লিকের মধ্যে, সেটা ছিল বিকেল 5টার সময়। বিকেল 5টা হয় এবং প্রচন্ড উৎসাহী হয়ে বেশ কিছুটা অ্যাড্রেনালিন নিয়ে ফটিক বাবু উঠে পড়েন ছাদে। সেই সময় ছাদে অল্প কয়েকটা ঘুড়ি উঠছিল এদিক ওদিক, এই কোণে সেই কোণে বিভিন্ন কয়েকটা ঘুড়ি উঠছিল। তিনি হঠাৎ করে দেখতে পান যে দূরের একটা ছাদ থেকে একটা প্রচন্ড মিষ্কালো ঘুড়ি উঠতে শুরু করেছে এবং সেই ঘুড়ি ওড়বার সঙ্গে সঙ্গে আশেপাশে ঘুড়িগুলোর মধ্যে উনি কিছু চাঞ্চল্য খেয়াল করেন, যেন সেই ঘুড়িগুলো তড়িঘড়ি নিচে নামার চেষ্টা করছে। এবং এই প্রসঙ্গে আমাদের পরবর্তী সেন্টেন্স। এই সেন্টেন্সটা বেশ বড় সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আগেরটা যখন আমরা পোষ মানিয়ে ফেলেছি, এটাকে পোষ মানাতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। আমরা আগেরটার মতো এটাকেও ছোট ছোট কম্পোনেন্টে, পোরশনে, পার্টে ভাগ করব এবং প্রত্যেকটা পার্টের সাথে আলাদা করে ডিল করব এবং এইভাবে আমাদের ট্রান্সলেশন করাটা অনেক সোজা হয়ে যাবে। আমরা এবার দেখি প্রথম পোরশনটা, কালো ঘুড়িটা থেকে শুরু করে সঙ্গে সঙ্গে এই পোরশনটা পর্যন্ত। এবার দেখো এখানে দুটো বিষয় আছে। এক নাম্বার, ঘুড়ি আকাশে ওঠা। তার প্রপার ইংলিশ হতে পারে ঘুড়ি, হতে পারে পাখি, হতে পারে এগুলো আকাশে ওঠার ক্ষেত্রে ইংলিশ হতে পারে সোর আপ, প্রপার ফ্রেজ। যদি না মনে থাকে বা যদি না জানো, সেক্ষেত্রে অল্টারনেটিভে ফ্লাই আপ এটাও ব্যবহার করতে পারো, বাট দিস ইজ দ্য বেস্ট অপশন, সোর আপ। এবার কোন সেন্টেন্সে যদি সঙ্গে সঙ্গে থাকে, তাহলে আমরা সেন্টেন্সটাকে as soon as দিয়ে শুরু করতে পারি। আমরা সকলেই জানি as soon as এর জায়গায় no sooner than এগুলো দিয়ে শুরু করা যেতে পারবে, বা হার্ডলি দিয়েও শুরু করতে পারি। এই সাবজেক্টের উপরে, এই টপিকের উপরে আমি একটা সেপারেট আলাদা ভিডিও বানাবো, সুতরাং কোনো চিন্তা নেই। আপাতত আমাদের সেন্টেন্সের জন্য as soon as টা ব্যবহার করা যাক। তাহলে as soon as the black kite soared up, তাহলে এটা আমাদের প্রথম পোরশনটা শেষ হয়ে গেল। এরপরে আমরা পরের পোরশনটায় চলে যাব, মানে একোণ সেকোণ থেকে শুরু করে চঞ্চলতা শুরু হলো পর্যন্ত আমরা করে শেষ করব। ট্রান্সলেশনটা করে নেওয়া যাক। আচ্ছা, পরের পোরশনটায় যাওয়ার আগে আমরা একটা ছোট পোরশন মিস করেছি, সেটা হচ্ছে আকাশে ওঠা। আকাশের ইংলিশটা আমরা দিইনি। as soon as the black kite soared up the sky, এবার প্রপার হয়েছে প্রথম পোরশনটা।
এবার সেকেন্ড যে পোর্শনটা, যেটা এখান থেকে শুরু হচ্ছে, একোন সেকোন থেকে শুরু করে চঞ্চলতা শুরু হলো পর্যন্ত, এই পোর্শনে প্রপার সাবজেক্ট নেই। যেহেতু খেয়াল করে দেখো এখানে কোনো কর্তা নেই, কোনো মানে কাজ, কেউ ডাইরেক্টলি কোনো কাজ করছে না, তাই কোনো কর্তা নেই, সাবজেক্ট এবং সাবজেক্ট যেহেতু নেই। আগের এক্সাম্পলে আমরা মনে আছে, আজকের ভিডিওর আগে একটা সেন্টেন্সে আমরা করেছি দেয়ার দিয়ে করেছিলাম, এখানে একইভাবে হবে দেয়ার। দেয়ার দিয়ে আমরা শুরু করতে পারি, তাহলে দেয়ার। এবার শুরু হওয়া বলতে প্রচন্ড চঞ্চলতা শুরু হওয়া, আমরা স্টার্টেড করতে পারি, খুব ভালো কথা, অথবা অ্যারোজ করতে পারি, মানে আওয়াজ ওঠা, চঞ্চলতা ওঠা, চঞ্চলতা শুরু হওয়া মানে একটা কোমোশন ওঠা, তাহলে এখানে অ্যারাইজ বা অ্যারোজ ইউজ করতে পারি। অ্যারোজ হচ্ছে অ্যারাইজের পাস্ট ফর্ম, দেয়ার স্টার্টেড অর অ্যারোজ। এবার প্রচন্ড চঞ্চলতার ইংলিশ অলরেডি আমি তোমাদের জন্য করে রেখে দিয়েছি। প্রচন্ড ইংলিশ এখানে ভেরি বা গ্রেট হবে না, সিভিয়ার হবে, কারণ সিভিয়ার ওয়ার্ডটা নেগেটিভ মিনিং এ ইউজ করা হয়, নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয় বেশি করে। এখানে চঞ্চলতাটা নেগেটিভ সেন্স তৈরি করছে, সেক্ষেত্রে প্রচন্ডর ইংলিশ আমরা গ্রেট বা ভেরি করব না, তার জায়গায় সিভিয়ার করব। দেয়ার স্টার্টেড অর অ্যারোজ আ সিভিয়ার রেস্টলেসনেস তাদের মধ্যে, অ্যামাং দ্য, অনেকগুলো ঘুড়ি ছিল আশা করছি, তাহলে বিটুইন না করে অ্যামাং করবো এখানে, অ্যামাং দ্য কাইটস, সেই যে ঘুড়িগুলো কি করছিল, আকাশে ভাসছিল একোনে সেকোনে আর এদিক ওদিক, এদিক ওদিকে ইংলিশ করে দিচ্ছি হিয়ার এন্ড দেয়ার। অ্যামাং দ্য কাইটস দ্যাট, দ্যাট কেন ইউজ করলাম, হুইচ কেন করলাম না, সেটা আমি আরেকটা ভিডিওতে প্রপার দ্যাট আর হুইচের প্রসঙ্গে পুরো ডিটেল আলোচনা করে দেবো, সুতরাং চিন্তা করো না। দ্যাট ওয়ার, আকাশে ভাষা মানে আকাশে ওড়া, ঘুড়ি আকাশে ভাষা মানে ঘুড়ি আকাশে ওড়া, তাহলে ফ্লাই করতে পারি। দ্যাট ওয়ার ফ্লাইং হিয়ার অ্যান্ড দেয়ার আপ ইন দ্য স্কাই। আপটা কেন ইউজ করলাম ব্র্যাকেটে, খুব সোজা হিসেবে, কারণ আপটা ইউজ করাও যেতে পারে, না করাও যেতে পারে, এখানে আপ ইউজ করা বা না করার সাথে মিনিং এর কোনো পার্থক্য হবে না। সুতরাং এখানেও আমরা একটা দারুণ বড় সেন্টেন্সকে ছোট ছোট পোর্শনে যেহেতু ভাগ করে নিয়েছি এবং পোর্শনগুলোকে আলাদা করে ভেবেছি, দেখো প্রত্যেকটা এত কিছু আমরা কাটাছেড়া করতে করতে এগিয়েছি, তার জন্য আমাদের ভীষণ কঠিন আলটিমেটলি হয়ে দাঁড়ালো না, আমরা কনফিউজড হয়ে গেলাম না যে কোনটার পরে কি করব, কারণ আমরা আগে থেকে প্ল্যান করে ভেবে নিয়েছি, ছোট পোর্শনগুলোকে ভেঙে নিয়েছি। একটা কথা আছে জানবে, এটা এই কথাটা একটা গোল্ডেন প্রভার্ব হিসেবে ইউজ করা যেতে পারে আমাদের লাইফের যে কোনো ক্ষেত্রে। যখন বড় বড় গোল নিই লাইফে, তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফেইলিয়ার হই। তো সেই বড় গোলগুলোকে অনেকে নিতে পছন্দ করে না, ইনক্লুডিং মি। আমি ছোট ছোট স্টেপে গোলটাকে ভাগ করে নিই, আমার আলটিমেট লক্ষ্যটাকে ভাগ করে নিই এবং সেই অনুযায়ী প্রত্যেকটা স্টেপ এক একটা করে অ্যাচিভ করতে করতে এগোই। এতে আমার গোটা ব্যাপারটা অর্গানাইজ থাকে এবং আমার মধ্যে কনফিডেন্স ডেভেলপ করে। এই একই জিনিসটা কিন্তু এই ধরনের বড় বড় ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমরা কাজে লাগাতে পারো। এরপর শুরু হয় প্রচন্ড ঘুড়ির লড়াই, কখনো ফটিকবাবুর ঘুড়ি কাটছে তো কখনো খাদু মল্লিকের। এইরকম অবস্থায় খাদু মল্লিক তার সাঙ্গপাঙ্গদের মধ্যে একজনের হাতে তার কালো ঘুড়িটা দিয়ে এসে খুব সন্তর্পণে ফটিকবাবুদের বাড়ির পাইপ ধরে ছাদে উঠে আসেন। কিন্তু এই অবস্থায় চলে আসেন ওখানে অবিনাশ বাবু, যাকে দেখে খাদু মল্লিক প্রচন্ড ভয় পেয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তারপরে অবিনাশ বাবু ফটিক বাবুকে সব কথা খুলে বলেন। উনি বলেন যে বেশ কিছু বছর আগে অবিনাশ বাবুও খাদু মল্লিকের সাথে এরকম বাজি ধরেছিল, বা খাদু মল্লিক অবিনাশ বাবুকে বাজি ধরতে বাধ্য করেছিল, যেরকম ফটিক বাবুর সঙ্গে হয়েছে। এবং ঘুড়ির লড়াই করতে করতে সন্ধেবেলা খাদু মল্লিক পিছন থেকে এরকম ভাবে পাইপ বেয়ে উঠে এসে অবিনাশ বাবুকে ওপর থেকে ফেলে দিয়েছিল বাজি ধরবার জন্য। সুতরাং অবিনাশ বাবু আর বেঁচে নেই, উনি মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে। এবং এটা শুনবার পরে ফটিক বাবুর মধ্যে যে রিয়াকশন দেখা যায়, সেটা নিয়ে আমাদের আজকের লাস্ট সেন্টেন্স। আজকের আমাদের লাস্ট সেন্টেন্স রয়েছে, ব্যাপারটা বুঝতে পেরেই একটা হিমেল স্রোত ফটিক বাবুর পিঠ বেয়ে নামতে শুরু করলো। এবার এখানে হিমেল স্রোতের প্রপার ইংলিশ হচ্ছে আ বোন চিলিং সেন্সেশন, এটা হচ্ছে হিমেল স্রোতের প্রপার ফ্রেজ। আবার পিঠ বেয়ে নামতে শুরু করলো, পিঠ বেয়ে নামার ইংলিশটা স্লাইড ডাউন দ্য স্পাইন হতে পারে আর রান ডাউন দ্য স্পাইন হতে পারে। এখানে কিন্তু পিঠের ইংলিশ ব্যাক নয় বা ব্যাক সাইড নয়, পিঠের ইংলিশ এখানে স্পাইন হবে, এটা মাথায় রাখতে হবে।
এবার প্রথমে সেন্টেন্সের একদম প্রথমে চলে যাচ্ছি, ব্যাপারটা বুঝতে পেরে, মানে ব্যাপারটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে থাকলে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে পারি, নো সুন অ্যাজ দিয়ে করতে পারি, বাট আমরা একটু অন্যভাবে করব এখন। আমরা এখানে পার্টিসিপল ইউসেজের মাধ্যমে করব, তাহলে করা যাক চলো। অন or upon realizing the matter, আচ্ছা এখানে ম্যাটার করতে পারো অথবা অ্যাফেয়ার করতে পারো। অন or upon realizing the matter or affair দুটোই পসিবল, এর সিনোনিমসও কিছু করতে পারো, বাট এই দুটো মেন রাখা, এই মেন সিনোনিমস এর মধ্যে এই দুটোই প্রপার, ম্যাটার or affair। অন or upon realizing the matter or affair, কমা দিয়ে দিলাম, পার্টিসিপলের পোরশন শেষ হয়ে গেল। এবার এইটা করে থাকি a bone chilling sensation, অলরেডি আমরা এগুলো করে নিয়েছি। a bone chilling sensation, আচ্ছা started to, কারণ এখানে শুরু করেছিল আছে, শুরু করলো, তার মানে started to slide or run down the spine of ফটিক বাবু, of ফটিক বাবু। তাহলে আমাদের ট্রান্সলেশন শেষ করলাম। এইভাবে আমরা কালো ঘুড়ি গল্পটার মাধ্যমে আজকে 5টা খুব ডিফিকাল্ট, খুব বড় বড় সেন্টেন্সেস ট্রান্সলেশন করে নিলাম। তার মধ্যে অনেক ট্রিকি পার্ট ছিল, অনেক ইন্টারেস্টিং পার্ট ছিল, ইন্ট্রিগিং পার্ট ছিল, এবং এর থেকে আমরা আরো একটা জিনিস শিখলাম যে বড় সেন্টেন্স দিলে ভয় পাওয়ার কিছু নেই। বড় সেন্টেন্সকে ছোট ছোট টুকরো, ছোট ছোট পার্টে, কম্পোনেন্টে ভাগ করে আমাদের ট্রান্সলেশন করতে হবে, এবং সেটা যদি করতে পারি, সেটা যদি অভ্যেস করতে পারি, তাহলে ট্রান্সলেশনে আমাদের ভয় কাটবে, ভীতি কাটবে, ট্রান্সলেশনে আমরা আস্তে আস্তে স্কিলড হতে শুরু করব। এই গল্পটার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং পার্ট আমার লেগেছে যে এখানে অ্যান্টি হিরো লাইক একটা ক্যারেক্টারের উপস্থিতি। অবিনাশ বাবুর ক্যারেক্টারটা বা অবিনাশ বাবুর ভূত বা স্পিরিট যেটা রয়েছে সেটা খানিকটা অ্যান্টি হিরোর মতো কাজ করেছে। আমরা জানি হিরো খুব ভালো জিনিস থাকবে, হিরোর মধ্যে সব ভালো গুণগুলো থাকবে, সমস্ত ভার্চুস থাকবে, এবং আমরা জানি ভিলেন, তার মধ্যে সমস্ত খারাপ জিনিসগুলো থাকবে। অ্যান্টি হিরো থাকে ঠিক এদের মাঝামাঝি। নামটা শুনেই বোঝা যাচ্ছে হিরোর মতো কোনো ভালো কোয়ালিটি, ভালো গুণ ওর মধ্যে নেই। অ্যান্টি হিরোর মধ্যে রয়েছে লোভ, ঘৃণা, সমস্ত কিছু রয়েছে, কিন্তু সে বাজে কাজ করে বা নেগেটিভ কাজকর্ম করে কোনো কিছু ভালো করার জন্য। সুতরাং তার মধ্যে হিরো বা ভিলেন কোনো কিছুরই পুরো গুণ বর্তমান নেই, সেই জন্য তাকে একটা মিডল জায়গায় রাখা হয়েছে, অ্যান্টি হিরো। এবং অবিনাশ বাবুর ক্যারেক্টারটা এখানে অ্যান্টি হিরোর ক্যারেক্টার প্লে করেছে। তবে অবশ্য গল্পটার প্রথম থেকেই খানিকটা সন্দেহ হচ্ছিল যে অবিনাশ বাবুর ক্যারেক্টারটা হয়তো বেঁচে আর নেই। তবে প্রত্যেকটা গল্প টান টান উত্তেজনায় করা এরকম ভাবে সম্ভব নয়, প্রত্যেকটা গল্প প্রচন্ড আনপ্রেডিক্টেবল করা সম্ভব নয়। তাই লেখক যা লিখেছেন সেই লেখাটাকে আমরা কুর্নিশ জানাই। আরো একটা বিষয়, অনেকে আমি দেখছিলাম যে এই গল্প, এই সময় গল্প আপনারা ছোট গল্প দিচ্ছেন কেন, বড় গল্প দিন, এরকম আবদার করছে। আবদার করা খুব ভালো, কিন্তু এটা বুঝতে হবে যে এই পরিস্থিতিতে যে এই চ্যানেলগুলো যে আমাদের গল্প শোনাতে পারছে, সে তার জন্যই তাদেরকে আলাদা করে থ্যাংক ইউ জানানো আমাদের উচিত, তার জন্যই তাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। গল্পের সাইজ নিয়ে, গল্পের আয়তন নিয়ে এখন মাথা ঘামানোর সময় নয়। কি আজকের ভিডিওটা একটু ভালো লাগলো? তাহলে ডেফিনেটলি কমেন্টসে জানাও এবং একটু শেয়ারও করে দাও, যাতে সবাই জানতে পারে এই ব্যাপারটা সম্বন্ধে। এবং যদি পরবর্তীকালে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমরা পেতে চাও, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেলটা অন করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আগামীকালই। ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং।